সুপ্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। তো আজকে নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ধারাবাহিক তৃতীয় অধ্যায়ের অর্থের সময় মূল্যের সপ্তম ক্লাস নিয়ে চলে আসলাম। আমি তোমাদের সাথে আছি পূর্বের মতোই, মোহাম্মদ রাকিব হাসান, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, আফাজউদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ। তো আজকে তোমাদের আমি যা শিখাবো বা তোমাদের শিক্ষণফল হচ্ছে বার্ষিকী, একে ইংরেজি শব্দ হচ্ছে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি কি, এটা তোমরা আজকে শিখতে পারবে। শিখবে হচ্ছে বার্ষিকীর মধ্যে দুইটা প্রকারভেদ আছে, একটা হচ্ছে সাধারণ বার্ষিকী। তো সাধারণ বার্ষিকী কি সেটা আজকে তোমাদের শেখাবো, এবং সাধারণ বার্ষিকী দিয়ে ভবিষ্যৎ মূল্য এবং প্রদেয় বা অগ্রিম বার্ষিকী দিয়ে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা আজকে আমি তোমাদের শেখাবো। তো ঠিক আছে, চলে যাই তাহলে আলোচনায়। আমরা প্রথমে আগে শিখে নিই, যেহেতু আজকে শিক্ষণফলের প্রথমেই আছে হচ্ছে বার্ষিকী বা বার্ষিক বৃত্তি কি। তো আমরা দেখে নিই একে একে সবই। তো ঠিক আছে, চলে যাই তাহলে। আগে দেখি যে বার্ষিকী, আমি প্রথমে বলছি যে বার্ষিকী হচ্ছে দুই ধরনের হয়। বার্ষিকী, তো বার্ষিকীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সাধারণ বার্ষিকী আর একটা হচ্ছে প্রদেয় বা অগ্রিম বার্ষিকী। তাহলে বার্ষিকী কি এটাই আমরা জানি না, তবে আমরা জানাবো তোমাদের। তাহলে একটু লক্ষ্য করতে হবে, তোমাদের মনে রাখতে হবে যে বার্ষিকী হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সাধারণ বার্ষিকী আর একটা কি প্রদেয় বা অগ্রিম বার্ষিকী। প্রদেয় যে কথা, অগ্রিমই একই কথা। তো প্রদেয় বা অগ্রিম বার্ষিকী, তাহলে বার্ষিকী কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ বার্ষিকী আর একটা প্রদেয় বা অগ্রিম বার্ষিকী। এটা মনে রাখো, তারপরে আমি বোঝাচ্ছি। ওকে, তাহলে আগে বুঝে নেই যে বার্ষিকী কি, পরে আমরা সাধারণ বার্ষিকীটা বুঝি। কেমন? তারপরে কি বুঝবো? প্রদেয় বা অগ্রিম বার্ষিকী। ঠিক আছে, ওকে। তাহলে আমরা বার্ষিকী কি আমরা আগে একটু দেখে নিই। দেখো, বার্ষিকী বলতে কি বোঝো বা বার্ষিকী কি? তাহলে আমরা এখানে দেখি, যদি প্রতি বছর বা মাসে বা সপ্তাহে যে কোনো একটা সময়ে সমপরিমাণ টাকা, দেখো এখানে বলছি যে সমপরিমাণ টাকা জমা দেয়া হয় বা গ্রহণ করা হয়, তাকে কি বলে? বার্ষিকী বলে। যদি তুমি সপ্তাহে বা মাসে বা বছরে যে কোনো একটা সময়ে, মানে প্রত্যেক সময়ে, মানে সমপরিমাণ টাকা, মানে সমপরিমাণ টাকা জমা দিতেছ বা গ্রহণ করতেছ নির্দিষ্ট একটা সময়ে। এরকম হইতে পারে যে অনেকে তোমাদের বাবা মা যারা আছে তোমাদের জন্য ব্যাংকে এফডিআর করছে, যে প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বা প্রতি মাসে তারা কি করে, তোমাদের জন্য নির্দিষ্ট একটা টাকা কি রাখে, জমা রাখে। এরকম রাখে না অনেকেই? তোমাদের বাবা মা আমি জানি অনেকেই আসো। তো এইটাই বলছে, দেখো আর একটু সহজ করে দেওয়ার জন্য দেখো এই আন্ডারলাইন যেটুকু দেয়া আছে এইটুকু একটু খেয়াল করো, যে সমপরিমাণ টাকা জমা দেয়া হয় এবং গ্রহণ করা হয় তাকে কি বলে? বার্ষিকী বলে। তাহলে তুমি মনে রাখবা, যদি অঙ্কে দেয়া থাকে যে সমপরিমাণ টাকা জমা অথবা গ্রহণ করছে, তাহলে ওটা বলতে হবে যে ওটা বার্ষিকী সূত্র হবে। ওটা কিসের সূত্র হবে? বার্ষিকী সূত্র। কিসের জন্য হবে? যদি অঙ্কে এরকম বলা থাকে যে সমপরিমাণ টাকা, যদি এরকম বলা থাকে যে জনাব রহিম উনি প্রতি মাসে 1000 টাকা জনতা ব্যাংকে জমা করে, তাহলে কি প্রতি মাসে 1000 করে জমা করে, 5 বছর জমা করে, 5 বছরই জমা করছে, তাহলে প্রতি মাসে যদি জমা করে তাহলে কি সমান টাকা কত টাকা? 1000 টাকা। যদি, তাহলে আমরা বলতেছি যে আমরা উদাহরণ সহ দেখব, একটু ওয়েট করো। তাহলে তোমরা মনে রাখবা বার্ষিকী কাকে বলে? বার্ষিকী হচ্ছে সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ করা হলে তাকে কি বলে? বার্ষিকী বলে। এতটুকু মনে রাখো, শুধু এই যে আন্ডারলাইন করা যতটুকু, এতটুকু মনে রাখো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা যাই। তাহলে সাধারণ বার্ষিকী কি? তাহলে এই যে এখানে বলছে সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ করাকে কি বলে? বার্ষিকী বলে। এই যে সমপরিমাণ টাকাটা, এই সমপরিমাণ টাকাটা মানে সমপরিমাণ যে টাকাটা, ওই টাকাটা যদি তুমি বছরের শেষে, মাসের শেষে বা সপ্তাহ বা দিনের শেষে তুমি টাকাটা জমা দাও, ওটাকে বলে সাধারণ বার্ষিকী। মানে সমপরিমাণ টাকাটা যদি আমি মাসের শেষে, বছরের শেষে, সপ্তাহ বা দিনের শেষে আমি যদি জমা দিই, টাকাটা জমা দিই, সমান টাকাটা, সমপরিমাণ টাকাটা, আমি বলছি না যে জনাব রহিম প্রতি মাসে বা 1000 টাকা করে জমা করে, তাহলে প্রতি মাসের শেষে যদি জমা করে বা প্রতি দিনের শেষে যদি জমা করে, মানে শেষে যদি জমা করে, তাহলে ওটা হচ্ছে সাধারণ বার্ষিকী।
বুঝতে পারছি আমরা? তাহলে সাধারণ বার্ষিকী মানে হচ্ছে যে আমরা নর্মালি যদি কোনো কারো কাছ থেকে ঋণের টাকা আনি বা ঋণ আনি, তোমাদের বাবা মা যদি কেউ ঋণ এনে থাকে কোনো ব্যাংক থেকে, তাহলে দেখবা মাসের শেষে কিস্তি দেয়। তাহলে এটা সাধারণ নিয়ম যে মাসের শেষেই টাকাটা কিস্তি দেয়। কিস্তি মানে কি? জমা দেয়, টাকা জমা দেয়া, তাই তো বলছি। তাহলে জমা কিস্তির পরিমাণ কি সমান হয় না অসমান হয়? না এক এক বছর মানে এক একবার এক এক পরিমাণ টাকা কিস্তি দেয়? হ্যাঁ, প্রত্যেকবারই সমান টাকা কিস্তি দেয়, কারণ কিস্তির পরিমাণ নির্দিষ্ট করা থাকে আমরা জানি। তাহলে আমরা জানি যে সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ হলে কি বার্ষিকী বলে, যদি এই টাকাটা মানে হচ্ছে প্রতি বছরের শেষে, মাসের শেষে বা দিনের শেষে আমরা যদি জমা দেই সমান টাকা, তাহলে সাধারণ বার্ষিকী। এটা মনে রাখতে হবে। তাহলে সাধারণ বার্ষিকী কোনটা? যে সমপরিমাণ টাকা যদি আমি দিনের শেষে, মাসের শেষে, সপ্তাহের শেষে জমা দেই, তাহলে ওটা হচ্ছে কি সাধারণ বার্ষিকী। ঠিক আছে? আর বার্ষিকী কোনটা? জাস্ট জমা দেয়া, দিনে বা সপ্তাহে কোনো কিছু মানে হচ্ছে বলা নাই, শুধু আমি জমা দিলাম। হ্যাঁ, কোনো কিছু বলা না থাকলে ধরেই নিতে হবে এটা সাধারণ বার্ষিকী। ঠিক আছে? আমরা প্যাচ না লাগাই। আমরা তাহলে প্রথম বুঝলাম যে সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ হলে বার্ষিকী বলে। আর দ্বিতীয়টা বললাম হচ্ছে যে এই সমপরিমাণ টাকা যদি আমি মাসের শেষে, সপ্তাহের শেষে বা দিনের শেষে জমা দেই, ওটা হচ্ছে কি সাধারণ বার্ষিকী। ঠিক আছে? তাহলে আমাদের আরেকটা আছে প্রদেয় বা অগ্রিম বার্ষিকী, ইংরেজিতে হচ্ছে অ্যানুইটি ডিউ। ওকে, তাহলে আমি প্রদেয় বার্ষিকী কোনটা? তুমি সহজভাবে দেখো যে এইখানে লেখা আর এইখানে লেখা, শুধুমাত্র শুরুতে লেখা আছে। দেখো এই যে শুরুতে, এইখানে দিনের শেষে দেয়া আছে। তাহলে তুমি সমপরিমাণ টাকাটা, যে টাকাটা, ওই টাকাটা যদি তুমি কি করো, মানে হচ্ছে শুরুতে, মানে মাসের শুরুতে বা বছরের শুরুতে তুমি জমা দিলা, তাহলে মনে করো তুমি এটার মধ্যে দিছো 31শে ডিসেম্বর, তাহলে এটা কি বছরের শেষে। আর আমি যদি এখানে 31শে মানে হচ্ছে মানে 1 জানুয়ারি দিই, তাহলে কি বছরের শুরুতে, মানে 1 জানুয়ারি দিলে, তাহলে টাকাটা মানে সমপরিমাণ টাকাটা আমি যদি শুরুতে দেই, বছরের শুরুতে, মাসের শুরুতে বা সপ্তাহের শুরুতে আমি দেই, তাহলে ওটা কি প্রদেয় বার্ষিকী। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে যদি একদম সিম্পল, আমার যে সমান টাকাটা আমি যদি বছরের শেষে টাকাটা আমি জমা দিই বা গ্রহণ করি, তাহলে হচ্ছে সাধারণ বার্ষিকী। আর আমি যদি প্রতি বছরের শুরুতে জমা দিই অথবা গ্রহণ করি, তাহলে হচ্ছে প্রদেয় বা অগ্রিম বার্ষিকী। আচ্ছা, কেউ যদি মনে করো যে ঋণের টাকা নিছো বা কিস্তি উঠাইছো, তুমি যদি বলো যে হ্যাঁ আমি তো ঋণ নিলাম, আমি কিস্তিটা আগে দিয়ে যাবো, আজকে দিয়ে যাবো, তাহলে উনি বলবেন না যে অগ্রিম? হ্যাঁ, তো এটাই বলছে যে যদি প্রতি বছরের শুরুতে, মাসের শুরুতে বা সপ্তাহের শুরুতে মানে প্রথমেই মাসের শুরুতেই যদি তুমি টাকাটা দিয়ে দাও, তাহলে আমরা ওটা অগ্রিম বলে গণ্য করি, অগ্রিম বা প্রদেয়। ওকে, তাহলে আমরা বুঝলাম যে বার্ষিকী কি, সাধারণ বার্ষিকী কি এবং প্রদেয় বার্ষিকী কি। তাহলে আমরা বুঝবো যে হচ্ছে আসলে কখন আবার কি সূত্র হবে, এটা আবার কি জিনিস। তাহলে একটু দেখো তো এখানে কি বলছে। সূত্রের যেহেতু বলছি যে সূত্র আমরা নির্ণয় করা দেখব প্রদেয় বার্ষিকী, হ্যাঁ, বা সাধারণ বার্ষিকী নির্ণয় করা দেখব। তাহলে একটু দেখি। মনে করো জনাব তাহের জনতা ব্যাংকে 8% সুদে 10,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন। তাহলে সে জমা অলরেডি রাখছে, তাহলে তিনি 5 বছর পর কত ফেরত পাবেন? তাহলে 5 বছর পরে কত ফেরত পাবেন? 5 বছরের পরে কত পাবেন সেটা বের করতে হবে। কিভাবে বের করবো? আমরা জানি যে ভবিষ্যৎ মূল্যের সূত্র আছে, এই সূত্র দিয়ে আমরা বের করব। আচ্ছা দেখো তো এখানে সবাই খেয়াল করো তো যে এখানে কি যে জনাব তাহের যে জনতা ব্যাংকে যে 8% সুদে 10,000 টাকা রাখছে, এটা কয়বার রাখছে? এখানে কি বলছে যে সে 10,000 টাকা করে বা 10,000 টাকা শুধু বলছে যে 10,000 টাকা একবার রাখছে না, না বারবার? একবার। তো বোঝাই তো যায় যে জনাব তাহের জনতা ব্যাংকে 8% সুদে 10,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন। 10,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন, জাস্ট রাখছে, কোনো কিছু বলে নাই। একবারই তো রাখছে, না বারবার রাখছে? না, বারবার কিন্তু রাখে নাই। তো তাহলে আমরা এই সূত্র দিয়ে, যেহেতু 5 বছর পর মানে তিনি 5 বছর পর কত পাবেন মানে ফেরত পাবেন, তাহলে আমরা এই সূত্র দিয়ে আমরা বের করে ফেললে যেটা হবে, তাহলে সুদ পেয়ে যাবো আমরা, তাই না? আচ্ছা এই কথাটার মধ্যে, আচ্ছা এই লেখাটার মধ্যে দেখো তো পার্থক্য কোনটা? হ্যাঁ, কালার পার্থক্য ওইটা বলি না কিন্তু, হ্যাঁ, শুধু বলছি যে লেখার ভিতরে যে অঙ্কের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। তারপর সবাই খুঁজো তো একটু প্লিজ। হ্যাঁ দেখো তো এখানে আমি একটু পড়লে তোমার বুঝতে পারবা। মনে করো জনাব তাহের জনতা ব্যাংকে 8% সুদে 10,000 টাকা করে, দেখো এখানে কিন্তু টাকা শুধু লেখা আছে আর এখানে কিন্তু টাকা করে, তাহলে আমরা বুঝতেছি যে এই লেখার মধ্যে একটু সমস্যা। হ্যাঁ, তার মানে হচ্ছে এখানে বলছে 10,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন, আর এখানে বলছে যে জনাব তাহের জনতা ব্যাংকে 8% সুদে 10,000 টাকা করে 5 বছর
জমা রাখলেন। তাহলে 10,000 টাকা করে 5 বছর জমা রাখছে। তাহলে কয়বার রাখছে 5 বছরে? 5 বার। সে তো প্রত্যেকবারই কত করে রাখছে? 10,000 করে রাখছে। তাহলে তাই তো বলছে 10,000 টাকা করে 5 বছর জমা রাখলেন, 5 বছরের জন্য জমা রাখলেন। তাহলে 10,000 টাকা করে সে রাখছে। এখানে দেখো, এখানে 5 বছরের জন্য না, এখানে একটু 5 বছর হবে। হ্যাঁ, তো তোমাদের আমি একটু এখানে কারেকশন করে দিই। দেখো এখন আমরা একটু যাই, একটু কারেকশন করে দিই। আসুক আমাদের এখানে 10,000 টাকা করে না, 10,000 টাকা করে 5 বছর হবে। হ্যাঁ, তো আমরা একটু দেখে নিই। একটু সময় নিচ্ছি, কেমন, যেহেতু প্রবলেম হয়েছে আমরা একটু সলিউশন দিয়ে দিই। হ্যাঁ, যেহেতু আমাদের একটু প্রবলেম হয়েছে, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, একটু প্রবলেম হচ্ছে, আমরা হয়ে যাবে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা তাহলে চলে যাই আলোচনায়। তাহলে দেখো, আমরা যেখানে ছিলাম, আমরা এখানে ছিলাম। দেখো তো কি বলছি, মনে করো জনাব তাহের জনতা ব্যাংকে 8% সুদে 10,000 টাকা করে 5 বছর জমা রাখলেন। তাহলে 10,000 টাকা করে সে কি করছে? সে 5 বছরই জমা রাখছে। কত করে রাখছে? 10,000 করে। কয়বার রাখছে? 10,000 টাকা করে। আমি কিন্তু বারবার বলতেছি যে তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো এখানে বলছে যে 10,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন, 10,000 টাকা, সির্ফ 10,000। আর এখানে বলছে 10,000 টাকা করে। তাহলে এখানে কিন্তু বারবার বলতেছি 5 বছর কিন্তু জমা রাখছে, তাই না? 10,000 টাকা করে 5 বছর জমা রাখলেন। তাহলে 10,000 টাকা করে সে প্রত্যেক বছর রাখছে, 10,000 করে 5 বছর জমা রাখছে। তাহলে প্রত্যেক বছরে যদি 10,000 করে রাখে, 5 বছরে 50,000 রাখছে, তাই তো নাকি? তাই তো, 10,000 টাকা করে 5 বছর জমা রাখলেন। তাহলে প্রত্যেক বছর সে 10,000 করে জমা এখানে রেখেছে, তাই তো? তারপরে কি বলছে, তাহলে তিনি 5 বছর পর কত টাকা ফেরত পাবেন? তাহলে তিনি এই যে প্রত্যেক বছর যে 10,000 করে রাখলো, তাহলে 5 বছর পরে সে কত পাবে? মানে সুদ সহ 5 বছর পরে কত পাবে? তাহলে এখানে কি মানে হচ্ছে টাকা কি কত করে রাখছে? 10,000 করে। তাহলে কি টাকা কি সমান না এক এক বছর এক এক পরিমাণ রাখছে? এক বছর 9,000, এক বছর 8,000, এক বছর 10,000 এরকম করে রাখছে? না, এরকম করে কিন্তু রাখে নাই। সে প্রত্যেক বছরই সমপরিমাণ টাকা এখানে জমা রেখেছে। তাহলে আমরা জানি যে সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ হলে কি হয়? বার্ষিকী হয়। আমরা শুনছি না এখানে যে সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ হলে কি হয়? বার্ষিকী হয়। যখন এরকম সমপরিমাণ টাকা অঙ্কে মানে বলা থাকবে যে সমপরিমাণ টাকা সে জমা রেখেছে বা গ্রহণ করছে প্রত্যেক বছর বা প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে যদি থাকে, তাহলে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র কিন্তু তখন আর এইটা হবে না, তখন সূত্র হবে এইটা। দেখো এখানে এফবি, এখানেও এফবি আছে, মানে ভবিষ্যৎ মূল্য সূত্র। কিন্তু এখানে আমরা জানি যে সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ হলে কি হয়? বার্ষিকী হয়। বার্ষিকী মানে ইংরেজিতে হচ্ছে অ্যানুইটি। এর জন্য অতিরিক্ত এটার সাথে কি হয়েছে? এ হয়েছে। আর ভবিষ্যৎ মূল্যের সূত্র কিন্তু তখন আর এইটা হয় নাই, তখন কিন্তু এইটা হয়েছে। দেখো 1 মানে সরি a ইন্টু 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই i। তাহলে এগুলা মানে কি? এগুলা মানে দেখো আমরা এখানে লিখে দিছি, এ মানে সমপরিমাণ টাকা। এ মানে কি? সমপরিমাণ টাকা। এখানে এ কোন টাকা? এখানে সমান কত টাকা জমা দিয়েছে প্রত্যেক বছর? 10,000। আর আই মানে কি? সুদের হার। আমরা জানি এন মানে কি? বছর সংখ্যা। বের করতে হবে কি? তাহলে তিনি 5 বছর পরে কত টাকা ফেরত পাবেন? হ্যাঁ, 5 বছর পর মানে এফবি। এখানে এ দিলাম কেন? এখানে এ বেশি দিলাম কেন? কারণ এখানে সমপরিমাণ টাকা জমা দিয়েছে। সমপরিমাণ টাকা জমা মানে হচ্ছে বার্ষিকী। বার্ষিকী ইংরেজি শব্দ হচ্ছে এ। সমপরিমাণ টাকা জমা দেওয়া মানে কি? হচ্ছে বার্ষিকী। বার্ষিকী ইংরেজি শব্দ হচ্ছে অ্যানুইটি। অ্যানুইটির সংক্ষেপে হচ্ছে এ। আমরা জানি যে 5 বছর পর তিনি কত পাবেন? তাহলে ভবিষ্যতের সংক্ষেপে হচ্ছে এফবি। হ্যাঁ, তাহলে এফবি দিলাম। এখানে অতিরিক্ত এই কারণেই দিছি, কারণ এখানে সমপরিমাণ টাকা জমা দিয়েছে। ঠিক আছে, এর জন্য অতিরিক্ত এফবির সাথে এ দিছি। তাহলে এফবি এর সূত্র মানে হচ্ছে ফিউচার ভ্যালু অফ অ্যানুইটির সূত্র। ঠিক আছে, ভবিষ্যৎ মূল্যের সাধারণ বার্ষিকীর সূত্র। কারণ এখানে বছরের শুরুতেও বলা নাই, শেষেও বলা নাই। যদি বছরের শুরুতে বা শেষে কোনো কিছু বলা না থাকে, তাহলে আমাকে ধরে নিতে হবে এটা সাধারণ বার্ষিকী। বুঝতে পারছি আমরা? ওকে, ঠিক আছে। তাহলে এটা দেখো তো, এটা কি বলছে। তো এইখানে দেখো
যে মনে করো জনাব তাহের 8% সুদে 10,000 টাকা করে প্রতি বছরের মাসের বা সপ্তাহের শুরুতে জমা রাখলেন। হ্যাঁ, তো এখানে সেই একই প্রবলেম হয়েছে, তো আমরা এখানে বুঝে নেই। হ্যাঁ, আর তোমরা যদি কারেকশন করতে চাও তাহলে আমি কারেকশন করে দিই, দাঁড়াও আবার একটু সময় নিচ্ছি। তো প্লিজ তোমরা আসলে করবা না, বিরক্ত হবা না। হ্যাঁ, আমি জাস্ট সময় নিচ্ছি, একটু 2 মিনিট লাগবে না, এই শেষ সময়। হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে তারপরে দেখো এখানে আমরা যেটা দেখতেছিলাম, যদি না দেখি তাহলে আসলে বুঝবো না, খুবই সহজ, আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, তো আমরা এই পর্যন্ত ছিলাম, তারপরে আমরা এটা দেখলাম যে দেখো মনে করো জনাব তাহের 8% সুদে 10,000 টাকা প্রতি বছরের মাসের এবং সপ্তাহের শুরুতে জমা রাখছে। কত করে? 5 বছর জমা রাখলেন। কত করে টাকা জমা রাখছে? হ্যাঁ, কত করে রাখছে? 10,000 টাকা করে। তাই প্রত্যেক বছর 10,000 করে রাখছে, কিন্তু এখানে কিন্তু প্রত্যেক বছরের শুরুতে রাখছে, শুরুতে মানে 10,000 টাকা করে সে জমা রাখছে, কিন্তু প্রত্যেক মাসে মনে করো যে বছরের জানুয়ারির 1 তারিখে রাখছে, বা জানুয়ারি মাসের 1 তারিখে রাখছে, বা সপ্তাহের প্রত্যেক মাসের শুরুর সপ্তাহ আছে না, ওই শুরুতে রাখছে, তাহলে শুরুতে রাখছে। তাহলে তিনি 5 বছর পরে কত পাবে? তাহলে এই সূত্র কিন্তু 5 বছর পরে কত পাবে, তাহলে সূত্র কিন্তু ভবিষ্যৎ সূত্র। ভবিষ্যতের কোনটা? এইটারই সূত্র। দেখো এই সূত্র, কারণ হচ্ছে সমান টাকায় জমা রাখছে, তাহলে দেখো সূত্র আমরা এইটাই দিলাম। কিন্তু এই সূত্র আর এই সূত্রের সাথে তফাৎ কোনটা? শুধুমাত্র এই যে এইটুকু তফাৎ। কেন? কারণ এখানে প্রতি বছরের শুরুতে সে জমা রাখছে, এর জন্য এই যদি প্রতি বছরের শুরুতে জমা রাখে তাহলে সূত্রের সাথে অতিরিক্ত এই এতটুকু অংশ হয়। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রদেয় বার্ষিকী। হ্যাঁ, এটা হলো প্রদেয় বার্ষিকী, আর এটা হচ্ছে সাধারণ বার্ষিকী। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমরা একটা উদ্দীপকে যাই। উদ্দীপকটা আমাদের কিরকম হয় আমরা আসলে বুঝতে পারি কিনা দেখো, তোমাদের সুবিধার জন্য এখানে আমরা উত্তরটা দিয়ে দিছি। তাহলে দেখো এখানে বলছে জনাব মোহাম্মদ রমজান আলী একজন কৃষক। তিনি গ্রামের একটি কৃষি সমবায় সমিতি থেকে আগামী 5 বছর প্রতি বছর শেষে 1,000 টাকা করে জমা রাখবেন। কি বলছে? জনাব রমজান আলী একজন কৃষক, তিনি গ্রামের একটি কৃষি সমবায় সমিতিতে আগামী 5 বছর প্রতি বছর শেষে 1,000 টাকা করে জমা রাখবেন। তাহলে প্রত্যেক বছরই সে কত করে জমা রাখবে? 1,000 টাকা করে জমা রাখবে। তাহলে এখানে সমান টাকা না অসমান টাকা? সে কি বলছে যে আমি প্রথম বছর 1,000, দ্বিতীয় বছর 900 এরকম করে জমা রাখবে? তা কিন্তু বলে না। এখানে কিন্তু বলছে যে সে প্রতি বছর যে কৃষি সমবায় সমিতিতে আগামী 5 বছর প্রতি বছর শেষে শেষ টাকাটা রাখবে, প্রত্যেক বছর শেষে মানে ডিসেম্বরে রাখবে, ডিসেম্বরের 31 তারিখে রাখবে। মনে করো যে প্রত্যেক বছর শেষে 1,000 টাকা করে জমা রাখবে। কত করে জমা রাখবে? 1,000 প্রত্যেক বছরই রাখবে। তাহলে 5 বছরে কয়বার রাখবে? 5 বার। তাহলে যদি জমাকৃত টাকা উপর 10% সুদ দেয়, তবে 5 বছর পর রমজান আলীর উক্ত সমিতি থেকে কত টাকা পাবে? তাহলে 5 বছর পরে কত পাবে, মানে ভবিষ্যতে কত পাবে। তাহলে এফবির সূত্র, তাহলে এফবির সূত্র আমরা জানি কোনটা? যেহেতু আবার সমপরিমাণ টাকা জমা দিছে, তাহলে আমরা জানি যে এফবির সূত্রই হবে। হ্যাঁ, তো এফবির সূত্র এইটা হবে। তখন আর ওই যে এফবির সূত্র যেটা আছে যে পিবি ইন্টু 1 + i টু দি পাওয়ার n, বা এটা কিন্তু হবে না। হ্যাঁ, আমরা জানি যে সমপরিমাণ টাকা জমা দিলে এফবির সূত্র হবে এইটা। আর এ কেন দিলাম এখানে? এখানে সমপরিমাণ টাকা জমা দিছে। কে জমা দিছে? রমজান আলী জমা দিছে। প্রতি বছরই দিছে। কত টাকা করে জমা দিছে? সমান টাকা 1,000 করে জমা দিছে। তো এর জন্য আমরা এখানে এফবির সাথে অতিরিক্ত এ দিলাম, আর সূত্র হচ্ছে এইটা। তো ঠিক আছে, এখানে কি কি আছে? তাহলে এ মানে আমরা জানি সমপরিমাণ টাকা, তাহলে এখানে সমপরিমাণ টাকা জমা দিছে কত? 1,000। আয়ের মান কত? 10%। হ্যাঁ, আমরা অথবা দিয়ে লিখতে পারি 0.10। এন কত বছর জমা রাখছে? 5 বছর। হ্যাঁ, 5। তাহলে আমাকে বের করতে হবে কত? 5 বছর পরে কত, মানে এফবি কত? এফবি দেখো, এফবি সমান প্রশ্নবোধক চিহ্ন। এ দিছি এই কারণে, কারণ সমান টাকা জমা রাখছে তাই। তাহলে 5 বছর পরে কত হবে? তাহলে আমরা অঙ্ক করে দেখলাম, সে যদি প্রত্যেক বছর 1,000 টাকা করে জমা রাখে, তাহলে 5 বছর সে সুদ সহ তার জমা হবে হচ্ছে 6,105.1 টাকা। তাহলে তার জমা হবে। তাহলে এখানে আমরা ক্যালকুলেশনটা একটু দেখে নিই। জাস্ট এইখানে এ মানে সমপরিমাণ টাকা বসাইছি, তো এখানে সূত্রের 1 প্লাস আই মানে হচ্ছে 0.10, এই যে এইটা, তারপরে হচ্ছে এই যে বসাইলাম আয়ের মান -1 এর পাওয়ার, এই পাওয়ার বসাইলাম। এখন ক্যালকুলেশন তোমরা কিভাবে করবা? আগে এই ব্র্যাকেটের সহ এই পাওয়ার পর্যন্ত উঠাইবা। হ্যাঁ, তো ব্র্যাকেট এই পর্যন্ত পাওয়ার দিয়ে সমান দিলা, সমান দেওয়ার পরে যে উত্তর আসবে -1 দিবা, তারপরে সমান দিবা, সমান দিলে এইটা চলে আসবে দেখবা। আর নিচে যেটা আছে তো এইটাই। ঠিক আছে, পরে তোমরা কি করবা? এই পরের লাইনে দেখো উপরের সংখ্যা ক্যালকুলেটর আগে উঠাইবা, এটুকু উঠাইলা, উঠানোর পরে ভাগ এইটা দিলা।
হ্যাঁ 0.10 দেওয়ার পরে সমান দিলাম, দেখবে এইটা চলে আসছে 6.1061 এটা চলে আসবে। পরে কি, তাহলে এইটা ভাগ করলে এইটা আসলো, হ্যাঁ তারপরে 1000 এখানে বসালাম, তাহলে এই দুইটা গুণ করে দিলাম, আমার টাকা আসলো এইটা। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা অঙ্কে যাই। দেখো, তুমি আজ থেকে ঠিক 4 বছর পর 10 লক্ষ টাকা পেতে চাও। কত টাকা পেতে চাও? ভবিষ্যতে কত পেতে চাও? 10 লক্ষ টাকা পেতে চাও। বার্ষিক সুদের হার 10% হলে প্রতি বছর শেষে পরবর্তী 4 বছরে কত টাকা করে জমা করতে হবে? উত্তর আমি দিয়ে দিছি তোমাদের সুবিধার জন্য। তাহলে তুমি যদি এই 4 বছর পরে 10 লাখ টাকা পেতে চাও, তাহলে তোমাকে ব্যাংকে, হ্যাঁ, প্রতি বছর কত টাকা করে রাখতে হবে? তাহলে প্রত্যেক বছর কত টাকা করে রাখতে হবে, তাই বলছে। দেখো, প্রতি বছর শেষে পরবর্তী 4 বছরে কত টাকা করে জমা রাখতে হবে। তাহলে কত টাকা করে মানে কি, একবার না বারবার? হ্যাঁ, তাহলে তুমি 4 বছরে কয় টাকা করে যদি তুমি রাখো, তাহলে তুমি 4 বছর পরে 10 লাখ টাকা পাবে। কয় টাকা করে রাখবা, কত টাকা তুমি রাখবা, টাকাটা অবশ্যই কিন্তু সমান। হ্যাঁ, সেই টাকাটি আমরা বের করব যে আমি কত পরিমাণ টাকা জমা রাখলে 4 বছরে আমি সমান কত পরিমাণ টাকা, কত টাকা সমান টাকা আমি জমা রাখলে 4 বছর পরে আমি কি পাবো, 10 লাখ টাকা পাবো। তো আমরা এখানে দেখি তাহলে ভবিষ্যৎ মূল্যের সূত্র এইটা, কারণ এখানে বছরের শুরুতে কোনো কিছু বলা নাই, কারণ শুরুতে বলা থাকলে সূত্রের সাথে অতিরিক্ত কি হয়, 1 প্লাস আই হয়। তো এখানে শেষে বলা আছে, তো আমরা জানি শেষে বলা থাকলে এই সূত্রই হয়। তো দেখো এখানে কি কি দেয়া আছে, এখানে দেখো আয়ের মান দেয়া আছে, আয়ের মান হচ্ছে 10, তো এখানে বছরের মানে হচ্ছে 4। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এই আমি 10 বছর পরে কত পাবো, 4 বছর পরে কত পাবো, আমি হচ্ছে 10 লাখ টাকা পেতে চাই। তাহলে আমি এখন কত করে রাখবো এটা বের করার জন্য, হ্যাঁ, তো আমাদের এখানে একটা বছরের একটা ভুল হয়েছে, আমরা একটু এটা বছরটা একটু কারেকশন করে নিই, যেহেতু আমাদের সময় আছে। হ্যাঁ, তো আমরা একটু কারেকশন করে নিচ্ছি তোমাদের একটু সুবিধার জন্য, আমরা এটা একটু সময় নিচ্ছি। 4, হ্যাঁ, তাহলে আমরা 4 বছর, যেহেতু এখানে বছর দেয়া আছে 4 বছর। হ্যাঁ, তো দেখো, তো এখানে 4, হ্যাঁ, তো n এর মান যেহেতু 4 দিয়ে দিলাম, কেমন? তো এখন দেখো তাহলে আমরা মান বসাবো। এখানে কি দেয়া আছে, আমি ভবিষ্যতে কত পাবো, এফবির মানও দেয়া আছে। এখানে এ বসাইলাম, কারণ এফবির মান যেহেতু দেয়া আছে আর এখানে সমপরিমাণ টাকা জমা রাখতে হবে, আমরা জানি, এ বসাইলাম তাই, আর বাকি যা আছে তাই বসাইলাম। এখন কি দেয়া নাই, শুধু আমি যে কত টাকা করে জমা রাখবো, কত টাকা, অন্য দুইটা অঙ্ক দেখলাম যে সমপরিমাণ টাকা কিন্তু জমা দেয়া ছিল, কত টাকা আমি করে জমা রাখলে এত পাবো ভবিষ্যতে, সেটা দেয়া ছিল। কিন্তু এখানে তুমি কত টাকা করে জমা রাখলে সমান টাকা কত পরিমাণ জমা রাখলে 4 বছর পর 10 লাখ পাইবা, তাহলে তোমাকে বের করতে হবে কি, এর মান। তাহলে দেখো এখানে আমরা এই সমপরিমাণ টাকা ভবিষ্যতে যদি আমি 10 লাখ টাকা পেতে চাই, তাহলে আজকে আমি সমান কত টাকা করে জমা রাখলে আমি এত পাবো। তাহলে আমি এখানে জাস্ট মান বসিয়ে দিছি অঙ্কের, এর মান যেহেতু বের করতে হবে। হ্যাঁ, তো এইটা ভাগ করে এই যে উপরের সংখ্যা, এই যে আগের মতোই এটা ক্যালকুলেশন করবা, ব্র্যাকেটটা পাওয়ার দিবা, সমান দিবা, -1 দিবা, সমান দিবা, এটা চলে আসবে। হ্যাঁ, তারপরে এইটা তো এটা ভাগ দিলে এটা চলে আসে। জাস্ট আমরা এভাবে করলাম। তবে এইটুকু থেকে আমরা দেখি, হ্যাঁ, 3 নম্বর লাইনটা একটু দেখি মনোযোগ সহকারে। জাস্ট এটা আমরা সাধারণ গণিতের মতো জাস্ট সাইডটা চেঞ্জ করছি, এটা এই সাইডে আনছি, এটা এই সাইডে আনছি। হ্যাঁ, কেমন? তো আমরা জাস্ট এইটু চেঞ্জ করছি। হ্যাঁ, এইটা এই সাইডে আনছি, এটা এই সাইডে আনছি, আর কিছু না। তারপরে দেখো আমরা জানি যে হচ্ছে এক সাইডের সাইড চেঞ্জ করলে, সম্পূর্ণ সাইড চেঞ্জ করলে কোনো সাইন কি হয় না, চিহ্ন পরিবর্তন হয় না। কিন্তু এখানে দেখো পরবর্তী লাইন এখানে কি করছে, তো এটা তো আছে এই সাইডে, আমি যদি এই এতটুকু, হ্যাঁ, আমি যদি ওই সাইডে নিয়ে যাই, তাহলে এটা সামনে কি আছে, গুণ আছে, ওই সাইডে নিয়ে গেলে কি হবে, ভাগ হবে। যদি এখানে যোগ থাকতো, ওই সাইডে যদি আমি নিয়ে যেতাম, তাহলে কি হইতো, বিয়োগ হয়ে যেত, এটা আমরা জানি। তো এটা তো উপরে আসছেই, জাস্ট এটা এই সাইডে নিয়ে গেলাম, এটা নিচে ভাগ হয়ে গেল, ভাগ করে দিলাম, তাহলে এত টাকা। তাহলে আমি যদি প্রত্যেক বছরের শেষে আমি 2,15,470 টাকা করে জমা দেই, আমি ব্যাংকে কত টাকা, 2,15,470.804 টাকা করে যদি প্রত্যেক বছর আমি জমা দিই, তাহলে 4 বছর পর আমাকে ব্যাংক কি দিবে, সুদ সহ 10 লাখ টাকা দিবে। বের করে ফেললাম, বুঝতে পারছো? ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট, লাস্ট অ্যান্ড ফাইনাল আজকের জন্য। হ্যাঁ, তো দেখো এখানে কি বলছে, রমজান আলী একজন কৃষক, তিনি গ্রামের ওই যে সেই আগের মতোই, প্রথম অঙ্কটার মতোই, শুধু এখানে দেখো কি বলছে, যে সে আগামী 5 বছর প্রতি বছরের শুরুতে বা 1 জানুয়ারিতে, হ্যাঁ, 1000 টাকা করে জমা রাখবেন।
1000 টাকা করে জমা রাখবেন। তাহলে সেই টাকাটা জমা রাখবেন প্রত্যেক মাসের বা প্রত্যেক বছরের শুরুতে বা 1 জানুয়ারি সে জমা রাখবেন। তাহলে শুরুতে জমা রাখবেন কত টাকা, সমান টাকা কত টাকা, 1000 টাকা। তাহলে 5 বছর পরে সে কত হবে? তাহলে আমরা জানি যে ভবিষ্যৎ মূল্য সূত্র কিন্তু অ্যানুইটির সূত্র বা বার্ষিকীর সূত্র। তাহলে শুরুতে বলা থাকলে হ্যাঁ, বা 1 জানুয়ারি যে কথা আর শুরুতে বছরের শুরুতে কথা একই। তাহলে আমরা জানি যে সূত্রের সাথে অতিরিক্ত এইটুকু হয়। আর যদি এই শুরুতে বা 1 জানুয়ারিতে লেখা না থাকতো তাহলে এইটুকু হইতো না। হ্যাঁ, আর বাকি যা আছে সব আগের মতোই। দেখো তাহলে এখন তোমরা কি করবা? এখন হচ্ছে তোমরা এই যে জাস্ট এইটুকু যে করলাম, এটুকু করলাম, আমরা -1 দিলাম, সমান দিলাম, এটা আসলো, পরে এটা এখানে বসাইলাম, আর এটা দেখো জাস্ট যোগ করছি, এতটুকু বসাইছি, পরে এটা ভাগ দিলাম, ভাগ দিলে এটা চলে আসলো, আর এটা এখানে বসাইলাম, এটা এখানে বসাইলাম, পরে 3টা ক্যালকুলেটরে কি করলাম, একসাথে যেভাবে আছে এভাবে উঠাইলাম, গুণ হলো এত। তাহলে যে রমজান আলী সে যদি প্রত্যেক বছরের শুরুতে মানে 1 জানুয়ারি 1000 টাকা করে জমা রাখে, তাহলে কি করবে সে 5 বছর পরে কত পাবে? 5 বছর পরে সে পাবে হচ্ছে 6716 টাকা। তাহলে এখানে সব স্পষ্ট করে দিয়ে দিছি কখন সূত্রের সাথে এতটুকু হয়, যদি বছরের শুরুতে বা 1 জানুয়ারি টাকাটা সমপরিমাণ টাকা জমা বা গ্রহণ করে, সেক্ষেত্রে সূত্রের সাথে অতিরিক্ত 1+i হয়। তো আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে তোমরা যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে নক করবে, আমি বুঝিয়ে দিব। আর এখন থেকে আমি যারা 9-এ আসো বা 10-এ আসো, তোমরা যদি না বুঝো তাহলে আমরা জুম একটা ক্লাউড একটা অ্যাপস আছে, এই অ্যাপসের মাধ্যমে আমরা তোমাদের সরাসরি হ্যাঁ লাইভে এসে আমি তোমাদের এই ক্লাসটা বুঝিয়ে দিব। আমি যে আজকের ক্লাসটা করলাম এটার যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা বলবা, তো আমি তোমাদের বলে দিব কিভাবে অ্যাক্টিভ করতে হয়, কি করতে হয়। তো তোমরা যদি আমাকে নক দাও মেসেঞ্জারে বা গ্রুপে, সেক্ষেত্রে আমি তোমাদের শিখিয়ে দিতে পারবো। 9-এর যারা শিক্ষার্থী আছো তাদের জ্ঞাতার্থে বলছি, তোমাদের যে মানে হচ্ছে ওর নাম কি, মুবিন না, আচ্ছা ওই মুবিন নামে যে ছেলেটা আছে, মুবিন না হচ্ছে মঈন, হ্যাঁ মঈন যে ছেলেটা আছে ও কিন্তু জুম লাইফে ক্লাস করে। হ্যাঁ, তো ঠিক আছে, তোমাদের আর ওইরকম কোনো কিছু করতেছি না। তোমাদের এখানে বাড়ির কাজ 2টা অঙ্ক দিয়ে দিলাম আমি এখানে। দেখো এখানে প্রতি মাসের শেষে বসে, তাহলে মাসের শেষে, তাহলে মাসের হলে এম এর মান 12 হবে। হ্যাঁ, তো এম এর এখানে সূত্রের সাথে শুধু এম এর মান হবে। তো এম এর কাজ হচ্ছে আই এর সাথে ভাগ আর এন এর সাথে গুণ, এটা শুধু করে নিবে, আর বাকি সব আগের মতোই। তো এই 2টা অঙ্ক বাড়ির কাজ। তো তবে সবাই সুন্দর করে অঙ্ক 2টা করবে, এইচডব্লিউ করবে, ডেট অনুযায়ী ডেট দিয়ে লিখে রাখবে। হ্যাঁ, তো সবার কে ধন্যবাদ আসলে এতক্ষণ সাথে থাকার জন্য। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, কেমন? তো সবাই বাসায় মনোযোগ দিয়ে পড়বে, এবং আমি যে কথাগুলো বললাম এগুলা তুমি যদি না বুঝো তো অবশ্যই ভিডিওটা বারবার দেখবে। হ্যাঁ, তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।